লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনার মধ্যে ছিলাম, ফিজিক্যাল ইকুইলিব্রিয়ার কতগুলো গুরুত্বপূর্ণ ফেনোমেনা যেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আবার গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, এ নিয়ে আমাদের কথাবার্তা হয়েছিল। আমরা বলেছিলাম যে কোনো একটা পদার্থের আলাদা আলাদা অবস্থাগুলো রাসায়নিক পরিবর্তন না হলেও আলাদা আলাদা পদার্থগুলো আলাদা আলাদা অবস্থাতে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো ডিফারেন্ট হয়। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার কথাও ভাবি, সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাবো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এমন হতেই পারে যে বিক্রিয়াতে জলীয় বাষ্প অংশগ্রহণ করে কিন্তু জল করে না, জল করে কিন্তু বরফ করে না, কিছু এনার্জি অফ অ্যাক্টিভেশন কম বেশি থাকার কারণে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম, যদিও কেমিক্যাল কম্পোজিশন একই, কিন্তু ভৌত অবস্থা আলাদা হওয়ার কারণে একটা পদার্থ আলাদা আলাদা দশায় থাকতে পারে, দশা বা ফেজ। এবং এই একটা ফেজ থেকে অন্য ফেজে যাওয়া প্রায় সবসময়ই কিছু এনার্জির এক্সচেঞ্জ ডিমান্ড করে। অর্থাৎ একটা ফেজ থেকে অন্য ফেজে চলে যাওয়া, সেই ঘটনাটা কখনো এক্সোথার্মিক, কখনো এন্ডোথার্মিক। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব ফেজ ডায়াগ্রাম নিয়ে। ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করার আগে একদম প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ফেজ রুল। ফেজ রুল কাকে বলে? ফেজ রুলের যদি আমাদের একদম গোড়ার দিকের আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা চেক করি, আমরা দেখব যে এটা ফিজিসিস্ট কেমিস্ট গিবস 1874-এ প্রথম ফেজ রুল সম্বন্ধে আলোচনা শুরু করেন, এবং সেটা আরও বিস্তারিততে নিয়ে যান রুজবুম ইন দ্য ইয়ার 1884। এই ফেজ রুলটা কি কি কাজে লাগে? এই ফেজ রুলটা কাজে লাগে এটা ঠিক করার জন্য যে যখন আমরা একটা হেটেরোজেনাস সিস্টেম নিয়ে কাজ করছি কিন্তু সেটা ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ একটা কঠিন সেই একই পদার্থের তরল অবস্থার সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, অথবা একটা কঠিন পদার্থের সাথে সেই পদার্থের বায়বীয় রূপ ইকুইলিব্রিয়ামে আছে, বা একটা তরল পদার্থের সঙ্গে তার বাষ্প ইকুইলিব্রিয়ামে আছে, অথবা কঠিন তরল গ্যাস, তিন রকম দশা একই সাথে ইকুইলিব্রিয়ামে আছে। এসব হতে পারে, সবটাই হতে পারে। এবারে যেটা বলার বিষয় যে সেখানে দাঁড়িয়ে যখন আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করি তখন সিস্টেমটার কতগুলো প্যারামিটার নিয়ে আলোচনা করতে হয়। যেমন প্রেসার, যেমন টেম্পারেচার, যেমন আয়তন, এবং হেটেরোজেনাস সিস্টেমের ক্ষেত্রে
আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে কম্পোজিশন, বা আরো ভালো করে বলতে গেলে রিলেটিভ কম্পোজিশন। অর্থাৎ আমরা যে হেটেরোজেনাস সিস্টেমটা নিয়ে আলোচনা করছি, সেই হেটেরোজেনাস সিস্টেমে কোন ফেজ, কোন দশার পদার্থ কতটা করে রয়েছে, কি পরিমাণে রয়েছে, সেটাও কিন্তু আমাদের এই সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এবারে আমরা যখনই এই হেটেরোজেনাস বা পলিফেজ সিস্টেম, মানে যে সিস্টেমের মধ্যে অনেকগুলি দশা আছে, এবারে অনেকগুলি দশা বলতে গিয়ে বারবার যেটা বলার বিষয় হচ্ছে যে আমরা জানি এরকম কঠিন, তরল, গ্যাস। তাহলে যে কোনো একটা যদি পদার্থ নিয়ে ভাবনা চিন্তা শুরু করি আমরা, তার তিনটে দশা: কঠিন দশা, তরল দশা, গ্যাসীয় দশা। এবার যেটা বলার কথা যে যদি একের বেশি মেটেরিয়াল থাকে তখন দশা কটা হবে ওই সিস্টেমটার মধ্যে, সেটা ভাবনা চিন্তা করতে গেলে আমাকে আগে কিছু আইডিয়া করতে হবে। আগে কিছু ইন্টারাকশন সম্বন্ধে আমার ধারণা রাখতে হবে। সহজ করে বলি, একটা উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি। দুটো গ্যাস, একটা সিস্টেমের মধ্যে দুটো গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে কটা দশা, কটা কটা ফেজ? একটাই ফেজ। গ্যাস দুটো মিশে গেছে, মিলে একটা কম্বাইন্ড ফেজ তৈরি করেছে, একটাই গ্যাসিয়াস ফেজ। ভালো কথা। এবার দুটো লিকুইড আছে, তাহলে কটা ফেজ? যেটা ভাবনা চিন্তা করার জায়গা এখানে, যে দুটো লিকুইড বললে কিন্তু আমার টোটাল ভাবনা চিন্তার জায়গাটা শেষ হয় না। কেন হয় না? কারণ আগে যখন বলা হয়েছিল দুটো গ্যাস, আমরা বারবার পড়েছি গ্যাস হচ্ছে কঠিন, তরল সবার চেয়ে আলাদা। কাজেই দুটো গ্যাস যখন বলেছি তখন আমাদের ভাবতেই হয়নি যে আচ্ছা দুটো গ্যাস মিশবে কি মিশবে না। আরে গ্যাস দুটো তো মিশবেই, কোনো চাপ নেই, মিশবে। কিন্তু যখনই দুটো তরল বলে ফেলেছি, তারা একটাই দশা কিনা, যদি হয় জল আর ইথানল, জল আর অ্যাসিটোন, ইথানল মিথানল, এরকম উদাহরণ যদি আমরা দিতে থাকি, সুন্দর একটাই ফেজ। বাট ফর to solvents like water and hexane, water and DCM, water and ethyl acetate, গল্পটা কিন্তু অত সহজ হবে না। সেখানে কিন্তু তারা ডিস্টিংক্টলি দুটো ফেজ, কারণ দুটো লিকুইড মিসিবল হতেও পারে, নাও পারে। মিসিবল হলে একটা ফেজ, মিসিবল না হলেই ডিস্টিংক্ট ফেজ। সলিডের ক্ষেত্রে ভাবনা চিন্তাটা আরেকটু কঠিন হয়ে পড়বে, কারণ সলিড আবার মিসিবল বা ইমিসিবল সেটা ডিপেন্ড করবে কি কন্ডিশনে রেখেছি তার উপর। আরো ভালো করে বলতে গেলে, একটা সলিড
যদি আরেকটা সলিডের সাথে পাউডার ফর্মে রুম টেম্পারেচারে মিশিয়ে এমনি রেখে দিই, সেখানে দুটো আলাদা ফেজই। এবার যদি হচ্ছে যে আমরা a solution of a solid in a solid, যেটার আমরা একটা বড় এক্সাম্পল বলতে পারি, the all alloys we know, almost all of the alloys, ধাতু সংকর, যেখানে দুটো মেটাল বা তিনটে মেটাল মিলে একটা মিক্সচার তৈরি করেছে, there is nothing but the solution of a metal in a metal, দুটো সলিড। সেক্ষেত্রে তাহলে একটা ফেজে এলো। কাজেই বারবার বলছি যে আমরা এটা মাথায় স্পষ্ট করে রাখো যে কোনো একটা সিস্টেমে কত ধরনের পদার্থ আছে সেটুকু জানলেই শুধুমাত্র আমরা ফেজ সম্বন্ধে বলতে পারবো না, তাদের মধ্যেকার ইন্টারাকশান কতটা, সেই ইন্টারাকশানও আমাকে জানতে হবে। ফেজ রুল যেটা করবে যে আমরা ইকুইলিব্রিয়ামে যে কম্পোজিশন আছে, উই অল নো ফ্রম দ্য লা শাটেলিয়ার প্রিন্সিপাল, যে যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করে আমরা ওই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করার চেষ্টা করি, the system will try to restore the equilibrium by altering in a reversible manner, অর্থাৎ আমরা যেরকম চেঞ্জ করেছি তার উল্টো দিকে চেঞ্জ করে। আমরা যদি তাপ বাড়িয়ে দিই, সিস্টেম করবে কি, এন্ডোথার্মিক রিয়াকশন করতে থাকবে যাতে হিট অ্যাবজর্ব হয়। আমরা যদি হিট কমিয়ে দিই, সিস্টেম এক্সোথার্মিক রিয়াকশন করবে যাতে হিট বেশি হয়, হিট তৈরি হয়। তেমনই আমাদের এক্সটার্নাল ইনফ্লুয়েন্সকে নালিফাই করার জন্য, ইকুইলিব্রিয়াম রিস্টোর করার জন্য সিস্টেম চেষ্টা করে, এবং এর ফলে যেটা হয় যে বিভিন্ন ফেজে যে হচ্ছে যে আমরা বললাম রিলেটিভ কম্পোজিশন, যে কতটা তরল অবস্থায়, কতটা গ্যাসীয় অবস্থায়, কতটা মিশ্র অবস্থায়, কতটা আলাদা অবস্থায় কম্পোনেন্টগুলো থাকে, সেই রিলেটিভ কম্পোজিশন অফ দ্য সিস্টেম উইল অল্টার। আমরা এখানে ফেজ রুল পড়ব এই চ্যাপ্টারে, এবং তার দৈনন্দিন জীবনে কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলব। একদম তাহলে গোড়ায় আমাদের ফেজ রুলটা কি আছে একটু দেখে নেওয়া দরকার। এই দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হলে কিন্তু যেমন লেখা আছে তেমন নামাতে হবে। এই লেকচারে আমি যে হচ্ছে যে ডেফিনেশনটা হচ্ছে যে জুম করছি, সেটাই মুখস্থ করতে হবে এমন কথা না। আবার বলছি, ইউ ক্যান ফলো এনি স্ট্যান্ডার্ড টেক্সট বুক অর এনি অথেন্টিক ওয়েব রিসোর্স, বাট তোমাদের জ্ঞান বুদ্ধির প্রতি যথেষ্ট আস্থা ভরসা আমার আছে, বাট ইটস আ রিকোয়েস্ট দ্যাট while writing rules or definitions or laws, please don't use your own language. Language ঠিক হতেও পারে, but whenever we are writing a law or a rule, a small grammatical error can lead to different meaning altogether. So you must be very careful about a law or rule.
So what is the rule? When there is heterogeneous system in equilibrium, heterogeneous system of course, so there are solids, liquids, gases all together in equilibrium at a definite temperature and pressure. Then the degrees of freedom is equal to the difference in the number of components and the number of phases, provided the equilibrium is not influenced. This is conditions apply, the conditions apply, provided the equilibrium is not influenced by external factors such as gravity, electrical or magnetic forces, surface tension, etc. Okay, so these are simple disclaimer that conditions apply. So the main rule is the number of degrees of freedom is equal to the difference in number of component and the number of phases. Number of components and number of phases minus 2. So that's it. F is equals to C minus P minus 2, where F is the number of degrees of freedom, C is the number of component, and P is the number of phases of the system. Fine. So there are three terms actually: number of degrees of freedom, number of components, and number of phase. And the formula, a simple formula: F equals to C minus P by 2. But first we should know in detail the meaning of these three words: phases, components, and degrees of freedom. So what are the components? So the important part is that the minimum number, we are defining components, the minimum number of independently variable constituents in terms of which the composition of each phase of a heterogeneous system can be expressed directly or in the form of a chemical equation. This is important. We'll go in detail, surely in detail. The first example, let us take the example of a system, a solution of sugar in water. Fine. So what are we talking? Solution of sugar in water, and P equals to 1 here. P equals to 1, that is phase, number of phase equals to 1. Why? There is only one phase. So then again, whenever we are telling that phase equals, number of phase equals to 1, P equals to 1, there is again a condition is applied. What is that condition? I am talking about a solution of sugar in water. জলে চিনি গোলা হয়েছে, sugar dissolved in water, and I am talking about there is only one phase, and that is the solution phase.
So it is clear from our idea, it is clear from the information given about the system that there is not a pinch of sugar, not a gram of sugar, not a small amount of sugar even, which is not dissolved, which is remaining as solid sugar. Whenever there is even a small amount of sugar undissolved, which is not dissolved in the water, not dissolved, then there will be two phases. One, the solution phase, and two, the solid phase. So when you're talking that, when we're saying that the number of phase is one, only one, there is solution phase. So there is only one phase, the solution phase, which is in the liquid phase. And gentle reminder about this information, আমরা যখন বলি না একটা সলভেন্ট, একটা সলিউট, মেক্স আ সলিউশন, একটা দ্রাবক, একটা দ্রাব গড়ে তোলে দ্রবণ। এবার কোনটা দ্রাব কোনটা দ্রাবক এই আলোচনা ছিল। এই আলোচনা বলতে গিয়ে আমরা একটা প্রথমে বললাম যে আচ্ছা, যদি দুটো গ্যাস হয়, দুটো তরল হয়, দুটো কঠিন হয়, তাহলে যেটা বেশি আছে সেটা হচ্ছে সলভেন্ট, যে কম আছে সে হচ্ছে সলিউট। কিন্তু যদি দুটো সমান হয়, বা যদি দুটো আলাদা ফেজের কম্পোনেন্ট হয়, পরিষ্কার কথা, সলিউশন যেই ফেজে থাকবে, the component from that in that phase initially will be called the solvent. আবার বলি, জলে চিনি গোলা হলে একটা চিনির জলীয় দ্রবণ তৈরি হয়। এই চিনির জলীয় দ্রবণ, this is liquid, so is water. So even in 1000 gram of water, I am dissolving 1005 gram of sugar. So in another word, even if the amount of sugar dissolved in water is higher in mass or number of moles or in gram is higher than the mass, number of moles, amount of water, then also what is the solvent? Because the final mixture is a liquid, just like water. So the solution phase, solution phase is liquid. Now system is two component system. System is a two component system. Why? What that is the significance? Two component system. That means the system has two constituents, water and sugar. And as there is no sugar deposited as precipitate, the constituents water and sugar can be independently varied. Independently varied. The solution is not saturated, so you can add sugar, and you know, one of the sugar solution, to make it dilute, you can add water. So when there is one phase, so sugar solution, which has two components, sugar and water, you can alter the concentration of both the components
independently. Fine. Now, another example. There's one equilibrium. Ice, water, and vapor. So, what is the chemical substance present in each phase? The H2O. Whether it is ice or water or vapor, the composition of each phase can be expressed in terms of H2O. Hence, it is one component system. Now, what do we have? A saturated solution of sodium chloride. What are they? Solid sodium chloride. Must be some. Why? Because how could you know that the solution is saturated? You know the solution is saturated when you are dissolving pinch by pinch of solute in the solvent at a specific temperature, and after a certain time you see that if you add more amount of solute, the solute won't get dissolved. The solid solute would get precipitated, but the precipitated solid will be surely in equilibrium with the aqueous solution of that material. So here we have solid sodium chloride and then salt solution and then water vapor. So what do we have? The three phases. The first phase is a pure one. There is only sodium chloride, no water in that phase, the solid phase. And the second one is the salt solution. What is present there? Sodium chloride and water together. We know that whenever a sodium chloride or any such ionic solid is dissolved in water, the molecule NaCl doesn't exist anymore. All molecules of NaCl are dissolved, are ionized in Na plus and Cl minus. So whatsoever. So this is one example we have, NaCl. Now this is example of another equilibrium, the calcium carbonate solid, CaO solid and CO2 gas. So there are three phases. One is calcium carbonate solid, another is calcium oxide solid, and another is carbon dioxide solid. There are three phases. So we consider NaCl solution. So when we're talking about NaCl, the components are NaCl and no H2O. In case of aqueous, NaCl and H2O. And when talking about water vapor, there is no NaCl, only H2O. Got the point? Just repeat. In case of NaCl, there is solid NaCl. In case of H2O, there is gaseous H2O. In case of NaCl solution, there is NaCl and there is water. But in case of solid NaCl, there is no H2O. And in case of water vapor, there is no NaCl. So
ultimately we require the concentration of two components. One is of NaCl and another is of water to clearly explain, explain in an informative manner the three different phases. Only knowing the concentration of two components. So these two components are individual components. This is a two component system. That's it. This is a two component system. Now what do we have? CuSO4 5H2O. It is decomposing CuSO4 3H2O and 2H2O. It's a three-phase system, and again it's a two component process, because we have to know, we have to indicate the amount of CuSO4 and H2O to express the composition of each phase of the system. Hence this is a three phase and two component system. Now we are going to the degree of freedom. Degree of freedom. Degree of freedom, the name itself suggests, the degree of freedom is the number of independently variable factors. Independently variable factors, such as we have three: temperature, pressure, and concentration. These are the three requirements. Temperature, pressure, and concentration. And when you're talking about concentration, it may be of X, of Y, of Z, as many terms are possible, as many components are present. So degree of freedom is the smallest number of independently variable factors. Independently, this is most important. Independently, which must be required in order to define the system completely. So degree of freedom is nothing but the number of informations, number of parameters, number of factors one must know to understand and represent the system more clearly. To understand and represent the system more clearly. So degrees of freedom are the minimum number of factors which you have to mention while giving some data, passing some knowledge about your system. And the degree of freedom of a system is also known as variance. Degrees of freedom is also known as variance. Systems, there are different systems with a zero, a non-variant, only 1 degree of freedom, this is univariant. Having 2 degree of freedom is bivariant. Let us take some examples. যে এক্সাম্পলগুলো আমরা নেব দু চারটে, যেটা আমরা তাহলে বুঝতে পারবো যে সিস্টেমগুলো আমরা কিভাবে দেখছি। যেমন একটা সিস্টেম যদি আমরা দেখি একদম প্রথমেই, এই যে সিস্টেমটা আইস ওয়াটার ভেপার, ঠিক আছে, আইস ওয়াটার ভেপার তিনটেই আছে একসাথে, তিনটেই।
ঠিক আছে, এবারে এর যদি হচ্ছে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বলি, ডিগ্রিজ অফ ফ্রিডম কি হচ্ছে এফ ইকুয়ালস টু 0, এফ ইকুয়ালস টু 0। কেন 0? না আমরা বলেছিলাম সি মাইনাস পি প্লাস 2, সি মাইনাস পি প্লাস 2, ঠিক আছে, সি মাইনাস পি প্লাস 2। তো আমরা টুকটুক করে অঙ্ক করে নেব। সি, সি হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্ট, হ্যাঁ, নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে একটা, সি মাইনাস পি হচ্ছে ফেজ, তিনটে ফেজ, 3 প্লাস, আবার দেখে নাও সি মাইনাস পি প্লাস 2, ফাইন, প্লাস 2, 1 মাইনাস 3 প্লাস 2 ইকুয়ালস টু 0। এই তো হইল, হাতি করা কিছু তো না, বুঝতে পারা গেল আইস ওয়াটার ভেপার। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কি হলো 0। ব্যাখ্যায় আছি এবার। বারবার বলেছি যে এখানে আলোচনা করতে গেলে শুধু তো আমাদের ওই ওরকম করে বললে হবে না যে জাস্ট আমরা বলে দিলাম এতে অঙ্ক থেকে মিলে গেল, তা না। বলছে যে এই তিনটে জিনিস আইস, লিকুইড, ওয়াটার, এই তিনটে একসাথে ইকুইলিব্রিয়ামে থাকে। আমরা আসবো ডায়াগ্রাম নিয়ে আলোচনাতে আসবো যখন, তখন দেখব সে একটা স্পেসিফিক জায়গায় থাকে। কোথায়? যেমন যেটাকে আমরা বলেছি ট্রিপল পয়েন্ট, যেখানে সলিড, লিকুইড এবং গ্যাস ইকুইলিব্রিয়ামে থাকে একসাথে, এবং সেইখানের কিন্তু সেই পয়েন্টের কিন্তু টেম্পারেচার আর প্রেশার, হ্যাঁ, একদম স্পেসিফিক করে বলা আছে, এবং আর কোনো রকম কিন্তু এদিক ওদিক ওখান থেকে কিন্তু করা যাবে না। কাকে কাকে এদিক ওদিক করা যাবে না? বারবার বলেছি, টেম্পারেচার, প্রেশার আর কনসেন্ট্রেশন। এবার এখানে কনসেন্ট্রেশন কিছু নেই, কারণ হচ্ছে কম্পোনেন্ট আমার একটাই, কাজেই টেম্পারেচার, প্রেশার কিছুই এদিক ওদিক করা যাবে না। তাহলে এই সিস্টেমটা হচ্ছে নন ভ্যারিয়েন্ট, এখানে কিছুই পাল্টানো গেল না। ঠিক আছে, এবারে বলছে যে একটা মিক্সচার অফ গ্যাসেস, গ্যাসের মিক্সচার, তার ডিগ্রিজ অফ ফ্রিডম বলে দিয়েছে 3। কারণ বলছে যে এই সিস্টেমটাতে যদি আমাকে কমপ্লিটলি ডিফাইন করতে হয়, তাহলে যদি এই টেম্পারেচার, প্রেশার আর কম্পোজিশন, এই তিনটে যদি হচ্ছে যে আমার ফিক্স থাকে, তখন কি হবে, এই যে রিমেনিং ফ্যাক্টরটা কি ভলিউম, সেটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। টেম্পারেচার, প্রেশার আর কম্পোজিশন, কম্পোজিশন মানে নাম্বার অফ মোলস। পরিষ্কার কথা আমরা ফর্মুলা জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি পড়েছিলাম, মানলাম যে আদর্শ গ্যাসের জন্য এটা আদর্শ রিয়েল গ্যাস নিয়ে কাজ করছি, কিছু এদিক ওদিক হবে, কিন্তু এটা ঘটনা যে গ্যাসের ক্ষেত্রে যদি তার কম্পোজিশন, প্রেশার, টেম্পারেচার এই তিনটে টার্ম যদি জানা যায়, তাহলে আমার ভলিউমটা আলাদা করে হচ্ছে যে ওই তিনটেকে এদিক ওদিক করা যাবে। তারপরে আর ভলিউম 4 নাম্বারটা 4টে ডিগ্রি অফ ফ্রিডম নেই, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 3টে আছে, 3টে এদিক ওদিক করা যাবে। তারপরে হচ্ছে ভলিউম যা হওয়ার তা হয়ে যাবে, ওটা নিয়ে কিন্তু খুব বেশি কিছু এদিক ওদিক কিছু আর করা যাবে না। এইটা হচ্ছে একটা মাথায় রাখার হচ্ছে বিষয়। এবার আমাদের যে এই ফর্মুলা
এফ কি ফর্মুলা আবার মনে করিয়ে দিই, এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস টু। এবারে সিটা কি এখানে, এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস টু। সিটা কি, নাম্বার অফ কম্পোনেন্ট, মাইনাস পি, পিটা কি, পিটা হচ্ছে ফেজ, ফেজ হচ্ছে একটাই ফেজ, আর কি প্লাস টু। তাহলে আমরা যদি এখানে করি সি সি মাইনাস পি প্লাস টু ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, নাম্বার অফ কম্পোনেন্ট আমরা এখানে হচ্ছে যে 2 নিলাম। কেন 2 নিলাম, কারণ একটা গ্যাসের মিক্সচার নিয়ে যখন আমরা কথা বলেছি তখন আমরা ওই একটা এখানে গ্যাসের দুটো গ্যাস আমরা নিচে এখানে একটা নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে কথা বলেছি। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন অক্সিজেন নিয়ে কথা বলার ফলে আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। এটা হচ্ছে একটা গ্যাস মিক্সচার থেকে আমরা এটা পেলাম। তাহলে একটা গ্যাসের মিক্সচার আমরা যেটা পেলাম তাদের হচ্ছে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডমস, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে একটা ট্রাইভ্যারিয়েন্ট সিস্টেম। ফাইন, এরপরে যেমন দেখা যাক কি একটা স্যাচুরেটেড এলআইসিএল সলিউশন, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। কেন, কারণ বলছে যে এটাকে শুধুমাত্র টেম্পারেচার উল্লেখ করে দিলেই গোটা সিস্টেমটাকে ডিফাইন করা যায়। অন্য দুটো ফ্যাক্টর যা আছে সেগুলো কিন্তু আমাদের এমনি হিসাবেই ব্যাপারটা চলে আসবে, আর কিছু বলার দরকার পড়বে না। এই যে আমরা আগে দেখেছি, কি দেখেছিলাম এখানে, যদি খেয়াল থাকে এই যে NaCl এর ক্ষেত্রে যা হয়েছিল এখানেও তাই। এখানে ফেজ ছিল কটা, 3টে ফেজ ছিল, 3টে ফেজ ছিল আর 2টো কম্পোনেন্ট ছিল। 3টে ফেজ আর 2টো কম্পোনেন্ট, 2টো কম্পোনেন্ট 3টে ফেজ। এই তো হিসাব, কঠিন কিছু না। আমরা বলেছিলাম আগে ছিল 2টো কম্পোনেন্ট, একটা LiCl একটা ওয়াটার, আর 3টে ফেজ। কি কি ফেজ, একটা হচ্ছে সলিড LiCl এর ফেজ, একটা হচ্ছে LiCl সলিউশন যেটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে ওয়াটার ভেপার। ঠিক আছে, এবারে আমরা এই যেটা রুল, আমরা যেটা রুল হিসাবে পড়েছি, তো ওয়ার এভার এনি ল ইজ দেয়ার, এনি রুল ইজ দেয়ার, আমরা চেষ্টা করি সেটাকে যদি ডিরাইভ করা যায় সেটা দেখার। দেখা যাক, আমরা প্রথমে যেটা বলেছি একটা যে একটা হেটেরোজেনাস সিস্টেম নিয়ে আমরা কাজ করছি, তাতে অনেকগুলো ফেজ আছে, P1 P2 P3 আপ টু P, আর কম্পোনেন্ট আছে C1 C2 C3 আপ টু C, এবং এটা ইকুইলিব্রিয়ামে আছে। এবং এখানে একটা জিনিস এটা বলে দেওয়ার বিষয় আছে প্রথমেই, যেটা আমরা অ্যাজাম্পশান করে নিয়ে এগোবো। অ্যাজাম্পশান না করলে হবে না তা না, অ্যাজাম্পশান করে নিলে সুবিধা, কিন্তু এই জিনিসটা দেখার ব্যাপার যেটা যে জানো আমাদের এই ইকুইলিব্রিয়াম যে বিভিন্ন কনস্টিটিউয়েন্টকে নিয়ে করছি, তাহলে এদের মধ্যে যেন কোনো বিক্রিয়া না ঘটে। বারবারই বলছি, বিক্রিয়া ঘটতে পারে না তা নয়, বিক্রিয়া ঘটলে হবে না ব্যাপারটা তা নয়, কিন্তু আমাদের যে হিসাবটা আমরা এখানে করতে বসেছি
স্পষ্ট কথা হচ্ছে যে রিয়াকশান যদি হয় তাহলে সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ার ব্যাপার, এবং সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়া থেকে আমাদেরকে বিষয়টাকে ডিল করতে হবে। এটা হচ্ছে একদমই হিসাব। আপাতত আমরা শুধুমাত্র কাজ সহজ রাখার জন্য আমরা কি করছি, এই ফেজ রুল ডিরাইভ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের সিস্টেমটা হচ্ছে নন রিয়াক্টিং। জাস্ট আ সিম্পল অ্যাজাম্পশন, আমরা ধরে নিচ্ছি নন রিয়াক্টিং। তো আমাদের এই সিস্টেমটা যখন আছে, তাকে আমাদের সিস্টেমটাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের কতগুলো ভেরিয়েবল সম্বন্ধে উল্লেখ করতে হয়। একটা প্রেশার, একটা টেম্পারেচার, আর একটা হচ্ছে কম্পোজিশন অফ ইচ ফেজ। এবার গোটা সিস্টেমটাকে বলতে গেলে কী দাঁড়াচ্ছে তাহলে, টেম্পারেচার সবার জন্য সমান, প্রেশার সবার জন্য সমান, খালি আলাদা হয়ে যাবে কোনটা, কনসেন্ট্রেশনগুলো আলাদা হবে। ঠিক আছে, এবার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ভেরিয়েবল ফর ওয়ান ফেজ, হ্যাঁ, কি হচ্ছে সি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি। তাহলে তাদের ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ভেরিয়েবলের সংখ্যা হবে সি মাইনাস ওয়ান। সি মাইনাস ওয়ান, সি মাইনাস ওয়ান কেন? কারণ আমরা যখন হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন ফিক্স করতে থাকি, কনসেন্ট্রেশন অফ দ্য লাস্ট কম্পোনেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। মানে লাস্ট কম্পোনেন্ট যেটা থাকবে সেটা কিন্তু কতটা থাকবে সেটা কিন্তু ওটা কিন্তু আমাদের হাতে নেই। কারণ ওই কম্পোনেন্টটা আগের অবধি হচ্ছে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে হচ্ছে যে ফিক্স করে দিয়েছি এক করতে করতে, কিন্তু একদম লাস্টেরটা কিন্তু আমাদের হাতে ফিক্সড নেই। অর্থাৎ যদিও আমাদের নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে সি, ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ভ্যারিয়েবলটা হচ্ছে সি মাইনাস ওয়ান। তাহলে যেহেতু আমাদের নাম্বার অফ ফেজ হচ্ছে পি আর কম্পোনেন্ট হচ্ছে সি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ভ্যারিয়েবল হচ্ছে পি ইন্টু সি মাইনাস ওয়ান। আর আগে একটা ছিল টেম্পারেচার আর প্রেশার, ওই জন্য টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল বেরিয়েছে পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু। এবার টোটাল নাম্বার অফ ইকুইলিব্রিয়া, এবার ওই প্রত্যেকটা ফেজ সিস্টেমে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকার একটা কন্ডিশন কি, ইকুইলিব্রিয়ামে থাকার একটা কন্ডিশন হলো যে প্রত্যেকটা কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল প্রত্যেকটা ফেজে সেম হবে। প্রত্যেকটা কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল প্রত্যেকটা ফেজে সেম হবে। অর্থাৎ এই যে ফার্স্ট কম্পোনেন্টটা, তার ফার্স্ট ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল মিউ ওয়ান, পরেরটাতে মিউ, প্রত্যেকটাতেই যে মিউ ওয়ান। এটা কেন বলছি, কারণ আমরা জানি যে প্রত্যেকটাতে এটা সেম হবে, ওই জন্য কম্পোনেন্ট ওয়ানের কেমিক্যাল পোটেনশিয়াল মিউ ওয়ান, পি ওয়ানেও যা হবে পি টুতেও তাই হবে, পি থ্রিতেও তাই হবে, পিতে লাস্ট অবধি তাই হবে। এবং এটা প্রত্যেকের জন্যই সত্যি, কম্পোনেন্ট টু থ্রি ফোর আপ টু কম্পোনেন্ট সি, সবার জন্যই এটা সত্যি ঘটনা, এটা যে এগুলো তো সমান হবে। এবার যেটা হলো যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমরা যেহেতু এখানে লিখছি তো 1 2 3 করে কটা লিখেছি, আপ টু পি লিখেছি, তাহলে এই নাম্বার অফ ইকুইলিব্রিয়া কত হবে, পি মাইনাস ওয়ান। এটা বোঝা গেল যে পি যদি ফেজ হয় তাহলে নাম্বার অফ ইকুইলিব্রিয়া পি মাইনাস ওয়ান হবে। ছোটো করে দেখো, এটা হচ্ছে ধরো, আমি একদম পরিষ্কার কথা, এদিক ওদিক কিছু না, যে এই প্রত্যেকটা কম্পোনেন্ট তো এমনি
এ বি সি তো তিনটে ফেজ, 1 2 3। হ্যাঁ, তাহলে ইকুইলিব্রিয়াম কি হচ্ছে, এটা হচ্ছে যে 1 2 একটা, 1 3 একটা। এবার কি বলছে, এবার তুমি বলতে পারো যে এই 2 3টা কই গেল, বলতে পারো তো 1 2 একটা 1 3 একটা, বলে 2 3টা হয়ে গেল। এর পরিষ্কার কথা হচ্ছে যে 1 2 1 3 যদি দুটো ইকুইলিব্রিয়াম আমি মেনশন করে দিই, ভালো করে ঠান্ডা মাথায় ভাবো যে আমি এই যে P-1 বলেছে, তো তাহলে পি ফেজের জন্য P-1 ফেজ আমরা ছোট করে বোঝার চেষ্টা করি যে ধর 3টে ফেজ, তাহলে কটা ইকুইলিব্রিয়াম, দুটো ইকুইলিব্রিয়াম। তো 3টে ফেজের নাম দিয়েছি 1 2 এ বি সি বা এক্স ওয়াই জেড, 3টে ফেজ, ফাইন। এবার বলছে তাহলে কটা ইকুইলিব্রিয়াম, দুটো। আমি যে কই দুটো ইকুইলিব্রিয়া কই, হ্যাঁ বলছি এবার দেখো, একটা এক্স ওয়াই, ওয়াই জেড। এবার ওই এক্স জেডটা কই, এটা হচ্ছে বলার কথা। বা তুমি অন্য বলতে পারো, বলতে এক্স ওয়াই এক্স জেড, তাহলে ওয়াই জেডটা কই। বিষয়টা বারবার বুঝে রাখো, এটা হচ্ছে যে একটা কম্পাউন্ডের একটা কনস্টিটিউয়েন্টের কেমিক্যাল পোটেনশিয়াল, একটা কম্পাউন্ডের কেমিক্যাল পোটেনশিয়াল। এবার যদি এক্স ওয়াই দুটো ফেজের মধ্যে দের ইজ ইকুইলিব্রিয়াম অ্যান্ড ওয়াই জেড এই দুটো ফেজের মধ্যে দেয়ার ইজ এন ইকুইলিব্রিয়াম, পরিষ্কার কথা হচ্ছে এক্স জেডের মধ্যে ইকুইলিব্রিয়াম আছে, এটা আলাদা করে উল্লেখ করার কোনো অবকাশ থাকে না, দরকার পড়ে না। জাস্ট এটা ক্লিয়ারলি বোঝার ব্যাপার আছে, যে আচমকাই যে বলে দিলাম যে ফর ইচ কম্পোনেন্ট দ্য নাম্বার অফ ইকুইলিব্রিয়া ফর পি ফেজ হচ্ছে P-1, আর ফর সি কম্পোনেন্ট দ্য নাম্বার অফ ইকুইলিব্রিয়া ফর পি ফেজ হচ্ছে যে সি ইন্টু P-1। এই P-1টা কোত্থেকে এলো, এটা পরিষ্কার বুঝে নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। যদি আমার 3টে ফেজ থাকে, তাহলে 1 2 1 3 বলে দিলে 2 3 বলার দরকার পড়ে না, বা 1 2 1 3 বলে দিলে 2 3 বলার দরকার পড়ে না। এই দরকার পড়ানোটা বুঝে নাও, নইলে তো বলতে 3টে হলে এ বি বি সি এসি 3টে, তা নয়। এ বি বি সি হওয়া মানেই এসিটা বাই ডিফল্ট হয়ে গেছে। তাহলে টোটাল নাম্বার অফ ইকুইলিব্রিয়া ইনভলভড কি হচ্ছে, সি ইন্টু P-1। এবারে যেটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 একটা ছিল, টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস পি ইন্টু C-1 প্লাস 2, আর হচ্ছে যে ইকুইলিব্রিয়া ইনভলভড সি ইন্টু P-1। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল হচ্ছে দিস ওয়ান, পি ইন্টু C-1 প্লাস 2। আরেকবার বুঝে নাও ভালো করে, টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে এইটা, পি ইন্টু C-1 প্লাস 2, আর টোটাল নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইনভলভড হচ্ছে এইটা। তাহলে পরিষ্কার কথা, ডিগ্রিজ অফ ফ্রিডম যখন আমি বলবো, টোটাল নাম্বার অফ ভেরিয়েবল থেকে টোটাল নাম্বার অফ ইকুইলিব্রিয়া ইনভলভড এটা বিয়োগ করতে হবে। সিম্পল যোগ বিয়োগ করেছি, কঠিন কিচ্ছু না। পি ইন্টু C-1 প্লাস 2 মাইনাস সি ইন্টু P-1। এই এখানে ছিল সিপি, সিপি কেটে গেল, রইল পড়ে এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস 2, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য গিবস ফেজ রুল ইকুয়েশন। এবার এটা থেকে আমরা যে দু একটা বিষয় জানতে পারলাম, সেগুলো কি বলছে যে যদি একটা সিস্টেমের মধ্যে কম্পোনেন্ট কটা আছে আমরা জেনে যাই, যদি কম্পোনেন্ট কটা আছে আমরা জেনে যাই, তাহলে যত নাম্বার অফ ফেজ বাড়বে তত ডিগ্রিজ অফ ফ্রিডম কমতে থাকবে। সিম্পল কথা। কারণ এই যে কেন কমতে থাকবে, হাতি ঘোড়া কিছু জটিল ব্যাপার কিছু না। এই যে দ্য গ্রেটার দ্য নাম্বার অফ ফেজেস দ্য লেসার ইজ দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। মানে এই যে এই পি যত বাড়তে থাকবে, সি যদি আমি ফিক্স করে দিই, তাহলে পি বাড়লে এফ কমে যাবে, বোঝাই যাচ্ছে। যদি আমার ধরো একটাই জিনিস থাকে, একটাই জিনিস, একটাই কম্পোনেন্ট, হ্যাঁ, সি ইকুয়ালস টু 1, একটাই ফেজ, আর হচ্ছে তাতে হচ্ছে যে একটাই ফেজ, আর তাতে হচ্ছে কম্পোনেন্টও একটাই, ফাইন। এবার কি হয়েছে, এফ পেয়েছি 2, দ্য সিস্টেম হ্যাজ 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। বোঝা কঠিন না, একটা গ্যাস নিয়ে ভাবতে বসেছি আমি।
তাতে কি তিনটে ভেরিয়েবল ধরো, প্রেশার, ভলিউম, টেম্পারেচার। তুমি তোমার নিজের ইচ্ছা মতো দুটোকে পাল্টে দিতে পারো, প্রেশার পাল্টে দিতে পারো, ভলিউম পাল্টে দিতে পারো। প্রেশার ভলিউম পাল্টে দেওয়ার পরে কি হবে, প্রেশার ভলিউম পাল্টে দেওয়ার পরে কি হবে, প্রেশার ভলিউম পাল্টে দিলে টেম্পারেচারটা হচ্ছে যে সেই মতো পাল্টে যাবে। বা যদি প্রেশার টেম্পারেচার পাল্টে দিই তখন আর ভলিউমটা পাল্টানো যাবে না। মানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটে প্যারামিটারের মধ্যে আমরা চেঞ্জ করতে চাইলে পারবো হচ্ছে চেঞ্জ করতে দুটো প্যারামিটার চেঞ্জ করতে পারবো। একটা প্যারামিটার হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে ফিক্স করার অবকাশ নেই, বাকি দুটো পাল্টে দিলে সেটা থেকে ওরা দাঁড়িয়ে যাবে একদমই। যদি দুটো ফেজ থাকে তখন কি হবে, তখন ওটা হয়ে যাবে হচ্ছে মনোভেরিয়েন্ট। পরিষ্কার কথা, আমরা জানি জল থেকে জল আর জলীয় বাষ্প, এইটা যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে হচ্ছে যে আমার হচ্ছে যে ওই প্রেশার যদি পাল্টে দিই তাহলে হচ্ছে যে টেম্পারেচার ফিক্স হয়ে যাবে। আবার যদি টেম্পারেচার পাল্টে দিই তাহলে হচ্ছে যে প্রেশার ফিক্স হয়ে যাবে। আমার হাতে কিন্তু যেমন তেমন করে পাল্টে দেওয়ার আর কি অবকাশ থাকছে না, একটাই পাল্টানো যাবে। ওয়ারাজ যখন একটা ফেজ ছিল তখন হচ্ছে যে 2 ডিগ্রি অফ ফ্রিডম ছিল, তখন যখন ওয়ান ফেজ দেন 2 ডিগ্রিজ অফ ফ্রিডম, 2 ফেজ 1। আর আমরা আগেই বলেছি যখন 3টে ফেজ, মানে জলের এক্সাম্পল বারবার চলে আসে, আইস, ওয়াটার, ভেপার, 3টে মিলিয়ে ইকুইলিব্রিয়াম, তখন কি হচ্ছে, তখন কিন্তু হচ্ছে যে একটাই হচ্ছে যে তখন কিন্তু একটাও হচ্ছে যে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম নেই, নন ভ্যারিয়েন্ট। প্রেশার, ভলিউম, টেম্পারেচার প্রত্যেকটা ফিক্সড অ্যাট ট্রিপল পয়েন্ট, এটাকে কিচ্ছু এদিক ওদিক করার আমার কোনো চান্স নেই। ফাইন। এবারে বলছে যদি একটা নির্দিষ্ট নাম্বার থাকে তাহলে, আর যদি maximum possible number of phases in equilibrium is non-variant. বারবার বুঝে নেওয়া যাক। A system having a given number of components and the maximum possible number of phases in equilibrium, অর্থাৎ যতগুলো ইকুইলিব্রিয়াম সম্ভব বিভিন্ন ফেজের মধ্যে সবগুলোই আছে, তাহলে সেই সিস্টেমে আমার কিচ্ছু পাল্টানো নেই। মানে পরিষ্কার কথা হচ্ছে যে একটা সিস্টেমে যদি এমন হয় যে ফর ইচ কম্পোনেন্ট ইচ ফেজ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য আদার, সেই অবস্থায় আমার আর নিজের পাল্টানোর কোনো অবকাশ নেই। দের ইজ নো ফ্রিডম, নো ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাভেলেবল। ফাইন। এবার বলেছে যে একটা নির্দিষ্ট গিভেন নাম্বার অফ ফেজে যদি হচ্ছে যে কম্পোনেন্টের সংখ্যা বেড়ে যায় তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম বেড়ে যাবে। এটা আমরা একদম আলোচনা থেকে বুঝতেই পারবো যে একটা ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের জন্য এই দাঁড়াচ্ছে এটা, যদি 2 কম্পোনেন্ট হয়ে যাচ্ছে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। এবার আমাদের যেটা পরবর্তী ক্লাসের আমরা যেটা চর্চার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রামটা কি? ফেজ ডায়াগ্রাম হচ্ছে যে আমরা প্রেশার এবং ভলিউম বা টেম্পারেচার এই প্যারামিটারগুলো এদিক ওদিক করলে বিভিন্ন ফেজের একটা থেকে অন্যটাতে যাওয়ার যে প্রবণতা দেখা যাবে সেগুলোকে আমরা এই ফেজ ডায়াগ্রামের মধ্যে দিয়ে এক্সপ্রেস করব। সেটা 1 কম্পোনেন্ট হতে পারে, 2 কম্পোনেন্ট হতে পারে। 1 কম্পোনেন্টের মধ্যে তো আমরা একটা সিস্টেম, আমরা ওয়াটার নিয়ে কথা বলবো, CO2 নিয়ে কথা বলবো, সালফার নিয়ে কথা বলবো। 2 কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে জিনিসটা আমরা জানি যে আমরা দুরকম হয়ে যেতে পারে, যে তারা রিয়্যাক্ট করতে পারে বা না পারে। আমরা নন রিয়্যাক্টিং ভাবনা চিন্তা ধরে এগিয়েছিলাম, কিন্তু রিয়েল লাইফ সিস্টেমে যখন এসে পৌঁছবো তখন কিন্তু রিয়্যাক্ট করতেও পারে। কাজেই রিয়্যাক্ট করতে পারে, রিয়্যাক্ট না করতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমাদের পরের ক্লাসে ফেজ ডায়াগ্রাম কী করে আঁকা হয়, ফেজ ডায়াগ্রামের মধ্যেকার
এরিয়াজ যেটা ডিনোট করে হচ্ছে যে একটা ডেফিনিট ফেজকে। কার্ভস অর লাইন্স, এই কার্ভস অর লাইন্স, এই কার্ভ অর লাইন ডিনোট করে হচ্ছে একটা ফেজ থেকে অন্য ফেজে ট্রানজিশন হওয়ার জায়গাটাকে ডিনোট করে হচ্ছে কার্ভস অর লাইন্সগুলো। অ্যান্ড পয়েন্টস, নট ভেরি কমন, বাট দুটো কার্ভ বা দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে সেখানেই পয়েন্টের তৈরি। অর্থাৎ একটা পয়েন্ট এমন জায়গা where there is scope of getting three phases together। এই বিস্তারিত আলোচনায় আমরা ঢুকবো পরের দিন, আমরা ঢুকবো নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি রোজ যেটা বলার সেটাই বলে যাওয়া, পড়াশোনা চলতে থাকুক, এই সময়ে বাড়িতে থাকো, ভালো থাকো।